হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র সম্পর্কে ডিটেলসে জানব। তো জীবদেহ এবং পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের মধ্যে জীবদেহ এবং পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়, সেই বিনিময় ঘটানোর জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একত্রিত হয়ে কাজ করে তাদেরকে আমরা শ্বাসতন্ত্র বলতে পারি। এখন এই শ্বাসতন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, ছবিতে অবস্থানটা দেখতে পাচ্ছি, এবং এখানে দুটো ডিভিশন আছে। আমরা সবাই জানি যে ফুসফুস রয়েছে আমাদের, নাক রয়েছে, আদার্স যে সমস্ত পার্ট রয়েছে সেইগুলো। তো একদম শুরু হচ্ছে নাক দিয়ে, নাসারন্ধ্র দিয়ে শুরু হচ্ছে, তারপর সেখান থেকে গলবিল আনুষঙ্গিক অঙ্গ সেটা, তারপরে ষড়যন্ত্র রয়েছে, শ্বাসনালী রয়েছে, ফুসফুস রয়েছে, এগুলো রয়েছে। তো এগুলোকে আমরা দুটো ডিভিশন করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে আপার রেসপিরেটরি সিস্টেম বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি নাসাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ট্রাকিয়া। এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলা হচ্ছে। তারপরের অংশটাকে বলা হচ্ছে লোয়ার রেসপিরেটরি সিস্টেম। প্রথমে শুরুতে যে অংশটা সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপরের অংশটাকে আমরা বলছি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, তো এবার আমরা বলতে পারি একটা অংশ আছে যেটা পরিবহন করে বাইরের যে নাসারন্ধ্র, তারপরে নাসাবিবর অর্থাৎ এই যে ন্যাসাল ক্যাভিটি, তারপরের অংশটা, তারপরে আমাদের নাসারন্ধ্র রয়েছে, গলবিল রয়েছে, ষড়যন্ত্র রয়েছে যেটা গ্ল্যাটিস বলা হয়, ষড়যন্ত্র, ঠিক আছে, এখানে রয়েছে ষড়যন্ত্র। তারপরে অংশটা শ্বাসনালী, ক্লোম শাখা, উপক্লোম শাখা, তাদের শাখা প্রশাখা, এই সমস্ত নিয়ে কিন্তু তারপরের অংশটা তৈরি হয়েছে। তো এগুলো কিন্তু সবই পরিবহনকারী অঞ্চল। আর তারপরে রয়েছে শ্বাস কাজে জড়িত অংশ, অর্থাৎ আদান প্রদান যেখানে হয়। প্রথমে যেগুলো বললাম, যেগুলো পরিবহন করে, সেগুলো সবই নল, ঠিক আছে, অ্যাকচুয়ালি সেগুলো নালী, শূন্যস্থান, যেখান দিয়ে বায়ুটা আসে, প্রবেশ করে বা বাইরে যায়, সেটাকে আমরা বলছি কন্ডাক্টিং জোন বা পরিবহনকারী অঞ্চল, কারণ এদের কাজই হচ্ছে পরিবহন করা। তাহলে মূল শ্বাস কাজটা কোথায় হয়? ফুসফুস এবং তার মধ্যে বায়ুথলি, নালী, অট্রিয়াম, এই যে অংশটা একেবারে শেষ পর্যায়ে, ব্রঙ্কিওলের পর্যায়ে অ্যালভিওল, বিভিন্ন বায়ুথলি, সেইখানে কিন্তু এরকম জালক রয়েছে। আমরা এর আগে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনির কথা পড়েছি সংবহনতন্ত্রে। তো সেখানে অক্সিজেনযুক্ত রক্তটা ফিরে যায় এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সেখান থেকে আসে পালমোনারি আর্টারির মাধ্যমে। তো যাই হোক, এইখানে আদান প্রদানটা কিন্তু হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব, কিন্তু ওভারঅল যে ইমেজটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ফুসফুসের মধ্যে এরকম অনেক রয়েছে ডিভিশন, সেটা আমরা ডিটেলসে দেখব। এবং মূল আদান প্রদানটা কিন্তু এরকম রক্তজালক থাকে, তারপরে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা সেটা এখান থেকে বাইরের দিকে যায়, আর অক্সিজেনযুক্ত রক্ত সেটা রক্তের মধ্যে প্রবেশ করে, অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করে। যাই হোক, সেটা আমরা ডিটেলসে দেখব পরপর। তো এরকম আমরা দুটো ডিভিশন করে দিচ্ছি, একটা হচ্ছে কন্ডাক্টিং পরিবহনকারী অঞ্চল, আর একটা শ্বাস কাজের সাথে জড়িত অংশ, ঠিক আছে। তো একদম প্রথম থেকে আমরা পড়ব। নোজ, নাক, নাকের মধ্যে রয়েছে নেজাল ক্যাভিটি বা নাসা বিবর, নাকের সামনের দিকে
বাইরের দিকে দুটো বহির্নাসারন্ধ্র থাকে, নাসাল ভেস্টিবিউল, যেটা নাসারন্ধ্র বলছি। পেছনের দিকে থাকে নাসা গলবিল, তারপরে যে গহ্বর সেটা। এখানে কি থাকে? এখানে কিছু লোম থাকে, কিছু শ্লেষ্মা থাকে, যেটা বায়ু থেকে ধূলিকণাকে মুক্ত করে দেয়, পরিশ্রিত বায়ুকে শ্বাসনালীতে পাঠায়। এটা কিন্তু এই জায়গার একটা বিশেষ কাজ। যখনই বায়ুটা প্রবেশ করছে তার মধ্যে অনেক ধূলিকণা আছে, তো সেইটা এখানকার যে লোম এবং শ্লেষ্মা থাকে সেটা কিন্তু সেই ধূলিকণাটা সেখানে আটকে যায়, পরিশ্রিত বায়ুটা শ্বাসনালীতে প্রবেশ করতে সুযোগ পায়। এখন যখন আমরা বলি বিভিন্ন পার্টিকেল থাকে, বিভিন্ন বায়ুমণ্ডলের মধ্যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পার্টিকেল থাকে, তো যত সূক্ষ্ম হবে সেটা কিন্তু তত বেশি ডেঞ্জারাস, কারণ এই যে লোম, এই যে শ্লেষ্মা, এরা কিন্তু সেই অংশটাকে বাধা দিতে পারে না, সেটা আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করেই যায়। তো যাই হোক, এখানে নাসাবিবরের মধ্যে এই ঘটনাটা ঘটে। বায়ু প্রবেশের সাথে সাথে সেখানে লোম এবং শ্লেষ্মার মধ্যে সেখানকার ধূলিকণাগুলো, বড় কণাগুলো কিন্তু আটকে যায়। যাই হোক, তারপরে ফ্যারিংস বা গলবিল, এই অংশটা জাস্ট প্রবেশ করলো, এখানে বায়ুটা প্রবেশ করলো, এইখানে গিয়ে ঠিক গলার একেবারে উপরের অংশ যেটাকে বলা হচ্ছে ফ্যারিংস, গলবিল, এটাও একটা প্রকোষ্ঠ অর্থাৎ শূন্যস্থান, যেটা মোটামুটি 13 সেন্টিমিটার মতো হয়। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি 13 সেন্টিমিটার মতো এটা হয়। তো এটা মুখবিবরে গিয়ে শেষ হচ্ছে, মুখবিবরে গিয়ে শেষ হচ্ছে এই অংশটা। তো এই অংশটা কিন্তু শ্বসনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র দুয়েরই একটা সাধারণ অংশ, কারণ এই জায়গা দিয়ে খাদ্যও পাস হচ্ছে, আবার বায়ুও কিন্তু পাস হচ্ছে। এবার এই ফেরিংসটা আবার আমরা দেখব, তিনটে এর কিন্তু পার্ট আছে, তিনটে অংশ আছে, নেসোফেরিংস, ওরোফেরিংস আর ল্যারিঙ্গোফেরিংস। বাংলাতে আমরা বলতে পারি নাসাগলবিল, মুখগলবিল আর স্বরযন্ত্রীয় গলবিল, কারণ এখানে ল্যারিংসটা কিন্তু থাকে। ল্যারিংস স্বরযন্ত্র, এই যে আমরা যদি আর একটু জুম করি আমরা দেখতে পাবো ঠিক ফেরিংসটা রয়েছে এখানে, অর্থাৎ এই যে গলবিল অংশটা, ঠিক আছে, গলার যে অংশটা আমরা দেখতে পাই, বড় করে হাঁ করলে যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে ফেরিংস। ঠিক তার একটু নিচেই রয়েছে ল্যারিংস। ল্যারিংস মানে হচ্ছে স্বরযন্ত্র, যেখানে স্বর উৎপত্তি হচ্ছে। এটা মোটামুটি 4 সেন্টিমিটার মতো হয়। একটু মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা যদি ডিফেক্ট থাকে, এটা যদি না থাকে, তাহলে কিন্তু স্বর বা শব্দ উৎপন্ন করাটাই সম্ভব হবে না। যাই হোক, এটা তরুণাস্থি দিয়ে তৈরি, ঠিক আছে, তরুণাস্থি দিয়ে তৈরি, 9টা খণ্ড খণ্ড তরুণাস্থি দিয়ে এটা তৈরি হয়। তরুণাস্থিগুলো বিভিন্ন আকৃতির হয় এবং সেখানে অনেক পেশি থাকে, লিগামেন্ট থাকে, সেগুলো নিয়ে এটা তৈরি হয়। তো ওভারঅল এইটুকু মনে রাখবেন, সেটা যথেষ্ট। এই যে স্বরযন্ত্রের মধ্যেকার যে পর্দা, সেই পর্দার কম্পনের ফলেই কিন্তু কণ্ঠস্বরটা তৈরি হয়। এখন বয়স বাড়ার সাথে সাথে এই যে তরুণাস্থি যেগুলো রয়েছে স্বরযন্ত্রের মধ্যে, সেইগুলো বড় হয়, স্বর মোটা হওয়ার এটাই কারণ। শিশু অবস্থাতে স্বর অনেক তীক্ষ্ণ থাকে, বা মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু পাতলা হয়, সেই কারণে স্বর অনেক বেশি তীক্ষ্ণ হওয়া সম্ভব হয়। যাই হোক, এই যে তরুণাস্থির মধ্যেকার এই যে অংশ রয়েছে স্বরতন্ত্রী, বা যেটাকে ভোকাল কর্ড বলা হয়, যেটা অ্যাকচুয়াল যে পর্দাটা, এর মধ্যেকার যে পর্দাটা, সেটাকে বলা হয় ভোকাল কর্ড। এবং এই ভোকাল কর্ডেরই মধ্যে কম্পন, তার ফলেই কিন্তু শব্দ উৎপন্ন হওয়া সম্ভব হয়, কারণ আমরা জানি শব্দ তরঙ্গ এবং সেটা কম্পনের মাধ্যমেই তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই ল্যারিংসের মধ্যে যে ভোকাল কর্ড থাকে, যে পর্দার মতো অংশ থাকে, সেইখান থেকে কিন্তু শব্দটা উৎপন্ন হওয়া সম্ভব হয়। যাই হোক, তাহলে নাসাল ক্যাভিটি হলো প্রথমে,
তারপর ফেরিংস, তারপর হচ্ছে লেরিংস। এই তিনটে পার্ট পরপর এখানে থাকে। এরপরে চলে আসছে শ্বাসনালী। ঠিক আছে, এই যে অংশটা, এই পুরোটাই কিন্তু লেরিংসের অংশ। এখানে তিনটে পার্টে আলাদা আলাদা দেখানো রয়েছে, ভোকাল ফোল্ড, ভোকাল কর্ড, এইখানে এই পোর্শনটাতেই কিন্তু থাকে। তারপরে শুরু হয়ে যাচ্ছে শ্বাসনালী। গলার অংশটা শেষ হচ্ছে, তারপরে শুরু হয়ে যাচ্ছে শ্বাসনালী, যেটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া, আমরা বাংলাতে ট্রাকিয়াটাকেই বলতে পারি শ্বাসনালী। তো আমাদের যে শ্বাসনালী বা ট্রাকিয়া, সেটা 12 সেন্টিমিটার লম্বা, মোটামুটি 12 সেন্টিমিটার লম্বা। একটু দৈর্ঘ্যগুলো মনে রাখার প্রয়োজন আছে এখানে, অবশ্যই 12 সেন্টিমিটার মতো লম্বা হয়। এবং এটা, এর চারপাশে তরুণাস্থি দিয়ে বলয়াকার তরুণাস্থি থাকে। আমরা যদি গলাতে একটু হাত দিই, আমরা কিন্তু বুঝতে পারবো এই যে ঠিক এই যে অংশটা রয়েছে এখানে, পরপর পরপর এক একটা তরুণাস্থি এখানে রয়েছে, গোলাকারে বলয়াকারে এক একটা তরুণাস্থি রয়েছে, সেটা কিন্তু আমরা হাত দিলেই, গলাতে হাত দিলেই বুঝতে পারবো। তো এরকম 15 থেকে 18টা টুকরো 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 তরুণাস্থি শ্বাসনালীটাকে বেষ্টন করে রয়েছে, নলটাকে বেষ্টন করে এই তরুণাস্থিটা রয়েছে। 15 থেকে 18টা টুকরো থাকে। তো এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এরপরে যে অংশ শ্বাসনালীর ডিভিশন হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস বা ক্লোম শাখা। শ্বাসনালীটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যেটাকে ব্রঙ্কাস বলা হচ্ছে একসাথে, এবং এক একটা অংশকে এক একটা ব্রঙ্কি বলা হচ্ছে। ঠিক আছে, এই যে দুটো ভাগ আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি, শ্বাসনালীটা এসে, ট্রাকিয়াটা এসে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এক একটাকে বলা হচ্ছে ব্রঙ্কি। তো এটাও নলাকৃতি হয়, এর মধ্যেও বেষ্টন করে থাকে, তরুণাস্থি বেষ্টন করে থাকে। 6 থেকে 8টা তরুণাস্থির মধ্যে থাকে, অল্প সংখ্যক থাকে, কারণ এর দৈর্ঘ্যটাও ছোট, শ্বাসনালীর থেকে দৈর্ঘ্য ছোট। তো এইগুলো, এটা হচ্ছে মূল ব্রঙ্কি, এটা একটা ব্রঙ্কি। আর ব্রঙ্কি থেকে আরও অনেকগুলো ডিভিশন হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি ব্রঙ্কিওল। ঠিক আছে, তাহলে মূল যে শাখা, এটা ধরা যাক একটা গাছ, যেটাকে আমরা বলছি ট্রাকিয়া, একটা গাছ। ঠিক আছে, এটাকে উল্টে ধরলে একটা গাছের মতোই দেখাবে এই অংশটাকে। তো গাছের যে একদম কাণ্ড, সেটাকে আমরা ট্রাকিয়া বলতে পারি। কাণ্ডটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আমরা বলছি ব্রঙ্কি। ব্রঙ্কিটা আবার ব্রঙ্কিওল, অর্থাৎ গাছের যে অনেক ডালপালা তৈরি হয় এক একটা শাখা থেকে, সেটাকে আমরা বলছি ব্রঙ্কিওল। তো যাই হোক, এগুলো কতবার বিভক্ত হয়, বা এই যে এতগুলো ডিভিশন, এতগুলো আলাদা আলাদা ডিভিশন আছে, এটা প্রায় 23 বার আলাদা আলাদা ডিভিশন হয়ে যায়। এবং এর যে প্রান্ত, ব্রঙ্কিওলের যে প্রান্ত, সেটাই কিন্তু এখানে এই বায়ুথলি তৈরি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রঙ্কিওলের, অর্থাৎ শাখার পর যে প্রশাখা, সরু প্রশাখা, সেটাকে বলছি ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওল থেকেই কিন্তু বায়ুথলিগুলো, ব্রঙ্কিওলের একদম শেষ প্রান্ত। আমরা গাছের সাথে তুলনা করলে এটাকে পাতা হিসেবে ধরতে পারি। তাহলে অ্যালভিওলে গিয়ে আলটিমেটলি এটা শেষ হচ্ছে, যেটা আমাদের শ্বাসনালী থেকে শুরু হয়েছিল, সেই অংশটা একদম ফুসফুসের মধ্যে গিয়ে বায়ুথলিতে শেষ হচ্ছে, অর্থাৎ এই নলের শেষে থাকে বায়ুথলি। এবং বায়ুথলির সাথেই কিন্তু রক্তজালকগুলো কানেক্টেড থাকে, যার ফলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডটা আদান প্রদান করা সম্ভব হয়। তো এবার আমরা
এই দুটো অংশকে বলতে পারি, এই দুটো ফুসফুস আমরা জানি, দুদিকে দুটো ফুসফুস রয়েছে, তো এইটুকু আমরা বলতে পারি স্পঞ্জের মতো, পিরামিডের মতো। ঠিক মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, ডায়াফ্রাম কি করে, এই যে ডায়াফ্রাম রয়েছে এখানে একটা ফুসফুসের ঠিক নিচে ডায়াফ্রাম রয়েছে, বাংলাতে বলে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার কি কাজ এটা বলুন তো, মধ্যচ্ছদার কি কাজ? এই যে ডায়াফ্রাম রয়েছে এটা কেন থাকে, এটা কি করে, বা এর কি উপযোগিতা আছে? কি উপযোগিতা আছে? এটা আমাদের যে পৌষ্টিকতন্ত্র আর এই শ্বাসতন্ত্র, এই দুটোকে আলাদা রাখে। আমরা যখন পেটটা ভেতর দিকে টানি তখন এই ডায়াফ্রামটা উপর দিকে উঠে যায়, স্পেসটা তৈরি করে। আবার যদি পেটটা ফুলে ওঠে তাহলে এটা তখন নিচের দিকে নামে। পৌষ্টিকতন্ত্র এবং শ্বাসতন্ত্র এই দুটোকে আলাদা রাখে হচ্ছে ডায়াফ্রাম। খুব গুরুত্বপূর্ণ একটা পেশিবহুল অংশ হচ্ছে ডায়াফ্রাম। তো যাই হোক, তাহলে এই ফুসফুসের নিচে এই অংশটা রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক্ত জালকগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। তো এবার আমাদের আরও কিছু আনুষঙ্গিক অঙ্গ, এর সাথে জড়িত বিভিন্ন অংশ সেটা জানতে হবে। যেমন প্লুরা। প্লুরা কি? প্লুরা হচ্ছে ফুসফুসের ওপরে যে আবরণ, লেয়ার, তাকে বলা হচ্ছে প্লুরা। দুটো লেয়ার থাকে, প্লুরার দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে ভিসেরাল আর একটা হচ্ছে প্যারাইটাল। কিছু নয়, জাস্ট দুটো পাতলা পর্দা, আর তার মাঝে দুটো পর্দা রয়েছে। প্লুরার মধ্যে দুটো পর্দা রয়েছে, একটা ভিতরে একটা বাইরে, তার মধ্যে একটা ফ্লুইড থাকে, একটা তরল থাকে, প্লুরাল ফ্লুইড বলা হয়, এর মধ্যে থাকে। হঠাৎ করে যাতে বাইরের আঘাত না লাগে ফুসফুসের মধ্যে, হৃৎপিণ্ডকে রক্ষা করে, ফুসফুসকে প্রসারিত হতে সাহায্য করে, এই দুটোই করে। এবার আনুষঙ্গিক অঙ্গ কিছু আছে, এগুলো একদম স্পেসিফিক অঙ্গ যারা কিনা শ্বাস গ্রহণ বা প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ এতে সাহায্য করে, এগুলো সাথে সরাসরি সম্পর্কিত। আরও দুটো অঙ্গ হচ্ছে, একটা হচ্ছে বক্ষ গহ্বর বা থোরাক্স। বক্ষ গহ্বরটা কী নিয়ে তৈরি? আমাদের যে পাঁজরগুলো রয়েছে বুকের মধ্যে, মেরুদণ্ড রয়েছে, এইটা কিন্তু আমরা বলতে পারি থোরাক্স বা বক্ষ গহ্বরের অংশ। বক্ষ গহ্বরের মধ্যেই তো এটা রয়েছে, অঙ্গটা রয়েছে, ফুসফুসটা বক্ষ গহ্বরের মধ্যেই রয়েছে। এবং এই পাঁজরগুলোর মাঝে মাঝে কিছু ঐচ্ছিক পেশি থাকে। এই পাঁজরগুলোর মধ্যে মধ্যে কিছু ঐচ্ছিক পেশি থাকে যেটা কিনা শ্বাসক্রিয়াতে অংশ নেয়। আমরা যখন লম্বা একটা শ্বাস ভরি ভেতরে, তখন আমাদের বুকের খাঁচাটা ফুলে ওঠে। কীভাবে ফুলে ওঠে? তার কারণ তার সাথে কিন্তু এই পেশিগুলো সংযুক্ত। পেশির সংকোচন হয় এবং প্রসারণ হয়। আমরা যখন বড় শ্বাস নিলাম তাহলে সেটা কিন্তু প্রসারিত হলো, পাঁজরের মধ্যেকার এই পেশিগুলো প্রসারিত হলো। এটা কিন্তু ঐচ্ছিক পেশি, আমরা ইচ্ছে মতো এটাকে নাড়াতে পারি, কারণ এই শ্বাস নেওয়া বা ত্যাগ করা, আমরা যখন শ্বাসটা পুরো ছেড়ে দিই, আমরা যদি ছেড়ে দিই অনেকটা, তাহলে কিন্তু এই পেশিটা সংকুচিত হয়। তাহলে বক্ষ গহ্বর বা থোরাক্স এর কিন্তু একটা ভূমিকা আছে শ্বাস গ্রহণ বা ত্যাগের ক্ষেত্রে। আর আছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার ভূমিকা। মধ্যচ্ছদা কিন্তু মূলত অনৈচ্ছিক পেশি, সামান্য কিছু অংশ টেন্ডন দিয়ে তৈরি, যেটা শ্বাসকার্যে সহায়তা করে। বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মধ্যে রয়েছে, মাঝখানে রয়েছে, দুটোকে সেপারেট করছে, এবং আমাদের শ্বাস কাজে কিন্তু এর একটা ভূমিকা আছে, সহায়তা করে। তাহলে এই হচ্ছে আমাদের
পুরো অঙ্গ, যন্ত্র, প্রধান এবং গৌণ যে সমস্ত অংশগুলো আছে সেইগুলো। এবার ব্রিদিং মেকানিজমটা কেমন, কিভাবে ব্রিদিং কাজ করে, এটা আমাদের জানাটা প্রয়োজন। যদি বলা হয় যে আমরা মিনিটে কতবার শ্বাসক্রিয়া করি, শ্বাস প্রশ্বাস ত্যাগ, এটা আমরা কতবার করি মিনিটে, এটা আশা করছি বলতে পারবেন, বলুন। আমরা মিনিটে 12 থেকে 18 বার শ্বাসক্রিয়া করে থাকি। বিভিন্ন মানুষের ক্ষেত্রে কম বেশি হয়, গড়ে আমরা বলতে পারি 16 বার। যদি একটাই অপশান, একটাই অংশ থাকে, তাহলে আমরা বলবো 16 বার। বেশ কিছু স্নায়ু, পেশি, এরা কিন্তু শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। যেটা পেশির ক্ষেত্রে বললাম যে অঞ্জর, যেটা অন্তর পঞ্জর মধ্যে যেটা থাকে, আমাদের পঞ্জরের মধ্যে যেটা থাকে সেই পেশি, এবং মধ্যচ্ছদা পেশি। আর নার্ভের ক্ষেত্রে, স্নায়ুর ক্ষেত্রে 3টে নার্ভ আছে যারা শ্বাসক্রিয়াতে সাহায্য করে। একটা হচ্ছে ইন্টারকস্টাল, ফ্রেনিক আর ভেগাস নার্ভ। এই 3টে নার্ভ আছে যারা শ্বাসক্রিয়াতে সাহায্য করে। এখন এই যে পেশির সংকোচন প্রসারণ হচ্ছে, এখানে অবশ্যই মস্তিষ্কের একটা ভূমিকা আছে। কি ঘটনাটা ঘটে, প্রশ্বাস কাজের কথা আমরা যদি বলি, যখন বক্ষগহ্বরটা প্রসারিত হলো, এটা প্রসারিত হলে এর ব্যাসটা বেড়ে যায়, এবং এই সময় মস্তিষ্কে যে নার্ভ ইম্পালস আছে, স্নায়ু আবেগ আছে, এই যে ইন্টারকস্টাল নার্ভের কথা বললাম, ইন্টারকস্টাল নার্ভ, ফ্রেনিক নার্ভ, এগুলো, এই যে পেশিগুলো রয়েছে, পেশিগুলোর মধ্যে এরা যায় এবং এদের সংকোচন ঘটায়, পেশি সংকোচন ঘটায়। তার ফলে পাঁজরগুলো সাথে সাথে উপরের দিকে, সামনের দিকে এগিয়ে আসে, নার্ভ অ্যাক্টিভেট হচ্ছে, পেশি সংকোচন হচ্ছে, পাঁজরগুলো সামনের দিকে এগিয়ে আসছে। তার ফলে বক্ষগহ্বরের যে ব্যাস সেটা বেড়ে যাবে, উদর গহ্বরের স্পেসটা কমবে। এই সময় কি হয়, এর মধ্যেকার যে প্রেসার, যে চাপ, বায়ুর চাপের কথা বলছি, ঠিক আছে, এই মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। বায়ুর চাপটা মনে রাখবেন। যখনই প্রসারণ হচ্ছে, এই যে নার্ভ, পেশি, এরা কাজ করছে, বললাম প্রক্রিয়াটা, প্রসারণ হলো, ভেতরকার যে বায়ুর চাপ সেটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বায়ুর চাপ আমরা যেটা জানি, ফিজিক্সের যে নিয়ম, আমরা যদি প্রেসার দিই একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে, আমরা যদি চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, বায়ুর যে অংশগুলো রয়েছে, অণুগুলো, তারা সক্রিয় হয়ে উঠবে, সংকোচন হবে, বায়ু কিন্তু চাপ বেশি দেবে। আর যদি একটা বড় স্পেস তৈরি করা হয়, একই পরিমাণ বায়ু রয়েছে, আমরা বড় স্পেস তৈরি করছি সেই বায়ুটাকে, তাহলে তার অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাবে, চাপটাও কিন্তু কমে যাবে। তার ফলে কি হয়, ফুসফুসটা যে ফুলে যাচ্ছে, বাইরের যে বায়ু সেটা ভেতর দিকে তখন চলে আসে, তখন কিন্তু বাইরে থেকে বায়ু
প্রবেশ করে, ফুসফুসের মধ্যে তখন প্রবেশ করে। কারণ কি, আমরা কি জানি, বায়ুর যে প্রবাহের নিয়ম সেটা হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বায়ু যায়। ঠিক আছে, আমরা জিওগ্রাফিতে জানি বায়ু প্রবাহের নিয়ম হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাওয়া। তাহলে পুরো ঘটনাটা কি ঘটলো, খুব সিম্পল, খুব সাধারণভাবে যদি বলতে হয়, তাহলে ফুসফুসটা প্রসারিত হচ্ছে, স্পেস বেড়ে যাচ্ছে এবং বায়ুর চাপ কমে যাচ্ছে স্পেসটা বেড়ে যাওয়ার কারণে। কারণ আভ্যন্তরীণ বায়ুর পরিমাণটা সেখানে স্থির, স্পেস বেড়ে যাচ্ছে, বায়ুর চাপ কমে যাচ্ছে এবং বায়ু প্রবাহের যে নিয়ম উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাওয়া, সেই প্রক্রিয়াতে আমাদের নাসারন্ধ্রের মধ্য দিয়ে বায়ুটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে ভেতরে। বোঝা গেল? এবং তার মধ্যে এই ইন্টারকস্টাল নার্ভ, ফেনিক নার্ভ, ভেগাস নার্ভ, এই নার্ভগুলোর ভূমিকা আছে এবং ইন্টারকোস্টাল মাসল বা আমাদের এই পাঁজরের মধ্যে যে পেশি ইন্টারকোস্টাল মাসল আর ডায়াফ্রাম মাসল, মধ্যচ্ছদার পেশি, এদের এই দুটো পেশি কিন্তু এখানে কাজ করছে এই প্রসারণের ক্ষেত্রে বা সংকোচনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রসেসটা কিন্তু কাজ করছে, শ্বাসবায়ুটা ভেতরে চলে এলো। এবার নিঃশ্বাসের ক্ষেত্রে কি হয়, এটা তো আমরা ভেতরে প্রবেশ করালাম, তাহলে প্রশ্বাস যখন হলো, পেশি সংকোচন হলো। এবার পেশি সংকোচন তো হয়ে গেল, সেটা হওয়ার পরে যেটা স্থিতিস্থাপকতা ধর্ম, যেটা ইলাস্টিসিটি, তার কারণে পেশিগুলো আবার পূর্বাবস্থায় ফিরে আসে, নিচের ভিতরের দিকে নেমে আসে, মধ্যচ্ছদাটা রিল্যাক্স হয়ে যায়, বক্ষগহ্বরের উপর দিকে তখন উঠে আসে আবার। তখন উপরে উঠে আসার কারণে মধ্যেকার স্থানটা কিন্তু কমে যায়। ঠিক আছে, এই যে মধ্যচ্ছদাটা নিচে নেমে গিয়েছিল, বড় হয়ে গেছিল জায়গাটা, কিন্তু তারপরেই এটা যখন আবার উপর দিকে উঠে যায়, তার স্বাভাবিক অবস্থানে চলে যায়, তখন এটা এই ভেতরের অংশটা সংকুচিত হলো, ফুসফুসটা সংকুচিত হলো। তার ফলে কি হলো, তার মধ্যেকার যে বায়ুচাপ, সেই বায়ুচাপটা কিন্তু বেড়ে গেল। আবার সেই একই নিয়ম কাজ করছে, ভেতরে বায়ুচাপ বেশি, বাইরে বায়ুচাপ কম। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন বায়ু চলে যাবে, তার মানে ভেতর থেকে বায়ুটা কিন্তু বাইরে চলে আসবে। ঠিক আছে, এই প্রসেসে চাপটা মানে চাপেরই পুরোপুরি ব্যাপার। এই পদ্ধতিতে কিন্তু আমরা শ্বাসকার্য চালিয়ে থাকি। বোঝা গেল? এবার এর মধ্যে কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন থাকবে, বা আমি যেগুলো বললাম সেখানে প্রত্যেকটা জায়গা থেকে ফ্যাকচুয়াল ইনফরমেশন থেকে প্রশ্ন হতে পারে, কনসেপ্ট থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। এবার আরেকটা এখানে প্রশ্ন হয়, ফুসফুসের মধ্যে মোট বায়ু ধারণের পরিমাণ কতটা বায়ু আমাদের ফুসফুসের মধ্যে রয়েছে বা থাকে। আমি একটু অপশান বলছি, বলার চেষ্টা করুন। 3 লিটার, 4 লিটার, 5 থেকে 6 লিটার, 7 থেকে 8 লিটার। তিন থেকে 4 লিটার। না, 5 থেকে 6 লিটার। ঠিক আছে, ফুসফুসের মধ্যে বায়ুর যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 5 থেকে 6 লিটার। তো এই জায়গাগুলো আমি যেগুলো যা বললাম এখানে, সেগুলো একটু মনে রাখবেন। এবার কিছু রোগ আছে যেগুলো আমাদের একটু জানতে হয় ফুসফুসের ক্ষেত্রে, যেমন অ্যাজমা বলা হয় বা হাঁপানি, যেটা এটা কেন হয়? একেবারে ব্রঙ্কিওল থেকে তারপরে এই যে বায়ুথলি,
এখানে হঠাৎ সংকোচন ঘটে। তার ফলে কি হয়, শ্বাসজনিত যে অঙ্গগুলো রয়েছে সেখানে অস্বস্তিকর কিছু কষ্টদায়ক প্রক্রিয়া দেখতে পাওয়া যায়, যেটাকে হাঁপানি বা অ্যাস্তমা বলা হয়। মূল কারণটা হচ্ছে এই যে ব্রঙ্কিওলগুলো আছে সেখান থেকে বেশি পরিমাণ মিউকাস এর ক্ষরণ হয়। তার ফলে কি হয়, এই যে নালীগুলো আছে শ্লেষ্মা দিয়ে ভর্তি হয়ে যায়। বায়ু দিয়ে ভর্তি থাকার কারণে বায়ু রয়েছে, বায়ুথলিতে বায়ু রয়েছে, আর নালীগুলোতে শ্লেষ্মা জমে রয়েছে, যেটাকে আমরা সর্দি বলি। তো সেইটা থাকার ফলে শ্বাস প্রশ্বাস নিতে তখন কষ্ট হয়, কারণ নলগুলো প্রায় বন্ধ, শ্বাস যাচ্ছে না, ভেতরে বায়ুটা প্রবেশ করতে পারছে না, তো সেই কারণে কষ্ট হয়। কিছু কিছু খাবারের মাধ্যমে এটা হতে পারে। দেহে যে সমস্ত অ্যালার্জি উৎপন্নকারী যে সমস্ত খাদ্য রয়েছে সেগুলো গ্রহণ করলে, বা কোনো বিজাতীয় পদার্থ যদি ভেতরে প্রবেশ করে, সেসব কারণে হাঁপানি হয়ে থাকে, অ্যাজমা হয়ে থাকে। বা খুব বেশি ধুলো, কলকারখানার ধোঁয়া, এই সমস্ত দূষক পদার্থ সেইগুলো যদি অতিরিক্ত প্রবেশ করে, তাহলে শরীর কী করবে, অতিরিক্ত শ্লেষ্মা উৎপন্ন করবে সেগুলোকে বাধা দেওয়ার জন্য। তখনই কিন্তু এরকম ধরনের সমস্যাটা তৈরি হয়। আর যক্ষার ক্ষেত্রে কি হয়, যক্ষা রোগের ব্যাকটেরিয়াটার নাম কি? এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষা। ব্যাকটেরিয়াটার নাম কি? ভাইরাস ব্যাকটেরিয়া অধ্যায়ের অংশ। এর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো সেটা শরীরে প্রবেশ করলে টিউবারকিউলিন নামে একটা টক্সিন ক্ষরণ করে এই ব্যাকটেরিয়া। তো যাই হোক, রবার্ট কচ তিনি এই ব্যাকটেরিয়াটা শনাক্ত করেছিলেন, যে এই ব্যাকটেরিয়াটা যক্ষারোগ তৈরি করে। ফুসফুসে একটা ভিতরে গুটি তৈরি হয়, ছোট ছোট গুটি তৈরি হয়। তার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যায়, জ্বর দেখতে পাওয়া যায়, বুকে ব্যথা দেখতে পাওয়া যায়, দেহের ওজন কমে যায়, ইত্যাদি এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। ঠিক আছে, তো এই কারণে এটা হয়। এবং ব্যাকটেরিয়ার নামটা মনে রাখবেন অবশ্যই, এটা যে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেটাও কিন্তু মনে রাখতে হবে। তো তাহলে আমরা শ্বাসতন্ত্র সম্পর্কে মোটামুটি যেগুলো প্রশ্ন হয় যে জায়গা থেকে, সেগুলো এখানে আমরা কভার করলাম। ঠিক আছে, আচ্ছা, দু একটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করব। ফুসফুসের উপরে, মানুষের ফুসফুসের উপরে যে আবরণ থাকে সেটাকে কি বলা হয়? ফুসফুসের বাইরে প্লুরা। আবরণকে বলা হচ্ছে প্লুরা। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতি মিনিটে শ্বাসক্রিয়ার হার কত? 16 বার। গড়ে 16 বার, বা 12 থেকে 18 বার, বা গড়ে 16 বার। আচ্ছা, ফুসফুসের মধ্যে মোট বায়ু ধারণ ক্ষমতা সেটা কত? 1000 থেকে 2000 ml, 2000 থেকে 4000 ml, 4000 থেকে 5000 ml, 5500 থেকে 6000 ml।
5,500 থেকে হ্যাঁ, 6,000। 5,500 থেকে 6,000 ml। ঠিক আছে, যেটা 5 থেকে মানে 5.5 থেকে 6 লিটার যেটা হয়ে থাকে ধারণ ক্ষমতা। তাহলে এরকম ধরনের প্রশ্ন এখান থেকে হবে, ওভারঅল এটা কভার করবেন। তো আজকে আমি নতুন টপিক করাচ্ছি না, ক্লাসটা এখানেই কমপ্লিট করব। কিছু প্রশ্ন করার থাকলে, জিজ্ঞাসা করার থাকলে করবেন। আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি গতকালের দুটো নোটিশ ছিল দিয়েছিলাম, আবারও মিসেলিনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা হবে এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষাটা হবে, এটাও দিতে পারবেন আপনারা। তো ওভারঅলের প্রিপারেশানের যে রিদম, সেটা কমানোর তো কোনো জায়গায় নেই, বা নোটিশ এলো বলে আমি আরও করব সেরকম কিছু ব্যাপার না। কিন্তু পরীক্ষাটা হচ্ছে মানে আগামী দিনে যে বিষয়টা ছিল যে 4-5 বছর অন্তর পরীক্ষা হয় না বা কিছু, সেই জিনিসটা থাকছে না। তো আরও ভালো করে, আরও গুরুত্ব সহকারে রুটিন তৈরি করে প্রিপারেশান চালিয়ে যাবেন সমস্ত দিক থেকে ওভারঅল, এবং পরীক্ষাগুলো লক্ষ্য রেখে। পিএসসির বাইরেও আরও আদার্স পরীক্ষা সেটা আপনারা দিতে পারেন, কিন্তু পিএসসির ওভারঅল যে পরীক্ষাগুলো হচ্ছে, যেগুলো আমাদের স্টেটে হচ্ছে, সেগুলোর উপর আরও বেশি গুরুত্ব রাখাটা প্রয়োজন। তো আশা করব আপনারা এগুলোর জন্য প্রিপারেশান কিন্তু আরও ভালো করে নেবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।